খুবই ধার্মিক একটি মেয়ে কিরান। পড়াশোনাতেও সে যথেষ্ট ভালো ছিল। তবে এই ধার্মিক মেয়েটি একদিন বেছে নেয় পতিতাবৃত্তি। নেশা করা থেকে শুরু করে এমন কোনো পাপ কাজ নেই যা সে করত না। তবে ধর্মের চর্চা ছেড়ে সে কেন এই জঘন্য পথ বেছে নিল? তার এমন জীবনের জন্য কে দায়ী? আর সেই বা কি প্রমাণ করতে চায়? তার এই পতিতাবৃত্তির পেছনের আসল উদ্দেশ্য কি? তাছাড়া সে কি আবারও কোনোদিন ধর্মের পথে ফিরে আসতে পারবে? কি হবে মেয়েটির শেষ পরিণতি? সেটাই দেখবো আজকের এই ইন্দোনেশিয়ান মুভি তুহান ইজিনকান আকু বেরদোসাতে। শুরুতেই আমাদেরকে একটা ইউনিভার্সিটি দেখানো হয়। সেখানে আমরা কিছু বোরকা পরা মেয়েদেরকে দেখি, যারা কিনা তাদের ভার্সিটির ইসলাম শাখাতে যাচ্ছিল। এই শাখাতে আসলে ইসলামিক নিয়মে কিভাবে দেশের উন্নয়ন করা যায় সেটা নিয়েই আলোচনা করা হয়। বিশিষ্ট স্কলাররা সবাইকে এই ব্যাপারে অনেক ইনফরমেশন দিত। তো সেই বোরকা পরা মেয়েগুলো সেখানে যায়। সেখানে স্কলার তাদেরকে বলতে থাকে যে তাদের দেশের ডেমোক্রেটিক সিস্টেম একদম নষ্ট হয়ে গেছে, কারণ তাদের ইকোনমিক সিস্টেম করাপ্ট মানুষদের নিয়ে গঠিত। তারা ইনোসেন্ট মানুষগুলোর সাথে খুব খারাপ করছে। আর তাছাড়া তারা ইসলামী শরিয়ত একেবারেই মেনে চলছে না। তো স্কলার তার বক্তব্য দিতে থাকে। তখন আমরা এই মেয়েদের ভিড়ের মধ্যে একজন স্টুডেন্টকে দেখি। তার নাম হলো কিরান। সে সেখানে থাকা একজন প্রফেসরের কাছে যায় এবং তার কাছে গিয়ে তার লেখা একটা বই দেয়, যেখানে সে লোয়ার ক্লাস লোকেদেরকে আরো স্ট্রং করার জন্য রিসার্চ করে মেথড লিখেছে। আর এখানে সে মাইক্রো ইকোনমিক্স অ্যাপ্রোচের মাধ্যমে কিভাবে এটা করা যায় তাও ব্যাখ্যা করেছে। তো তখন তার ম্যাম তাকে এর জন্য অনেক ধন্যবাদ জানায়। এরপরই কিরান আবারও তার জায়গায় গিয়ে বসে। এরপর দেখানো হয় যে স্কলার সেখানে স্টুডেন্টদেরকে বলে যে তাদের কোনো প্রশ্ন থাকলে তারা তা করতে পারে। তখনই সেখানে থাকা একটা ছেলে তার কাছে জানতে চায় যে তাদের এই সমস্যার সমাধান কি। তখন স্কলার তাদের সবাইকে জিজ্ঞেস করে যে তাদের মধ্যে কি কেউ এর অ্যান্সার জানে। তখন কিরান হাত তোলে। তখন তাকে বলার পারমিশন দেয়া হয়। সে তখন তার মাইক্রো ইকোনমিক্স অ্যাপ্রোচের কথা জানায়, যেটা স্কলার সহ সেখানে থাকা সবার কাছে অনেক বেশি ভালো লাগে। আর তারা তো কিরানকে এর জন্য অনেক বেশি অ্যাপ্রিসিয়েটও করতে থাকে। তো এরপরই আমাদেরকে কিরানকে দেখানো হয় সে রাতে একটা হোটেলে ছিল এবং সেই হোটেলের সুইমিং পুলে হিজাব পরেই সুইম করছিল। এরপর দেখানো হয় সেই হোটেলেরই একজন এমপ্লয়ি ফোনে একজন বিশিষ্ট মন্ত্রীর ইন্টারভিউ দেখতে থাকে। এই মন্ত্রীর নাম হলো স্যান্ডি। সে তার ইন্টারভিউতে বলতে থাকে যে ছেলেদের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার তাদের ইসলামে কতটা বেশি জঘন্য অপরাধ। আর তখনই দেখানো হয় যে সেই স্যান্ডি সেই হোটেলে আসে এবং সেখানে এসেই কিরানের সাথে দেখা করে। কিন্তু তখন দেখানো হয় যে কিরান তার সাথে ফ্লার্ট করতে থাকে এবং স্যান্ডির কাছাকাছি যেতে থাকে। স্যান্ডি তখন তাকে বলে যে তাদের এখানে কিছু করা ঠিক হবে না। সে তাদের জন্য একটা সুন্দর রুম বুক করেছে, তারা সেখানেই যাবে। এরপরই সে কিরানের হাত ধরে তার সাথে ইন্টিমেট হওয়ার জন্য তাকে একটা রুমে নিয়ে যায়। এখানে আমাদের সবারই কিরানের ব্যবহার দেখে অনেক বেশি কনফিউশন হচ্ছে নিশ্চয়ই। তো এখানে বলে দেই যে দুটো কাহিনীর মধ্যে কিছু মাসের গ্যাপ রয়েছে। প্রথমে আমরা যে ইসলামিক শালীন কিরানকে দেখেছি সেটি কিরানের আগের পার্সোনালিটি, আর তারপর যে অশ্লীল কিরানকে আমরা দেখেছি সেটি হলো কিরানের বর্তমানের পার্সোনালিটি। তো তার এত পরিবর্তন কেন হলো তা তো আমরা ধীরে ধীরেই জানতে পারবো। এরপর আবারও আমাদেরকে কিরানকে দেখানো হয় সে একটা এলাকাতে যায় আর তাকে দেখে মনে হয় যে সে অনেকদিন পর সেখানে গেছে। তো তখন দেখা যায় সবাই তো তাকে দেখে গসিপ করতে থাকে। দুজন মহিলা বলতে থাকে যে এটা সেই কিরান না, তাকে তো এখন দেখতে অনেক অন্যরকম লাগছে। তখন আরেকজন মহিলা বলতে থাকে যে কিরানকে অন্যরকম লাগছে, কিন্তু সে আগে ওই বাজে মহিলা আমির সাথে থাকতো আর সেই আমি তাদের এলাকাতেই থাকে। তো কিরানকে দেখানো হয় যে সে আমির কাছেই যেতে থাকে, কিন্তু সেখানে গিয়ে সে দেখে যে আমির সেখানে পার্লার থাকায় কিছু হুজুর এসে আমির সাথে অনেক খারাপ খারাপ কথা বলতে থাকে। যেহেতু আমির পোশাক আশাক মডার্ন ছিল, তাই সেই হুজুরগুলো তাকে বলতে থাকে যে সে পার্লারের পেছনে লুকিয়ে তার দেহ ব্যবসা করছে। এসব তো তারা মেনে নিবে না। আর হ্যাঁ, এটার প্রমাণ তারা যখন পাবে তখন তাদের সব কয়টাকে ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিবে। আমি তখন এসব কথা শুনে তাদের বলে যে এটা তার কেনা জায়গা, এখানে তারা দখল দিতে পারবে না। কিন্তু তারা তখন তাকে শাসিয়ে সেখান থেকে চলে যায়। এরপরই সেখানে এই সব কিছু হতে দেখে কিরান, তাই সে আমির কাছে যায় এবং তাকে বলতে থাকে যে সে প্রত্যেক দিন ওই বেয়াদব লোকগুলোর কথা কেন শোনে, আর ওরা তো আসলে হুজুর না, হুজুরের বেশ ধরে থাকা খারাপ লোক। তো সে এখান থেকে অন্য কোথাও কেন চলে যায় না, তার উচিত এখান থেকে চলে যাওয়া। তখন আমি বলে যে তারা এখান থেকে আর কোথায় যাবে, তার এই কথাগুলো সয়ে গেছে। আর তাছাড়া সবাই তো আর কিরানের মতো লাকি না, কিরানের মতো তাদের থাকার জন্য লাক্সারি অ্যাপার্টমেন্টও নেই।
তো তখনই কিরণ তাকে এসব কথা বাদ দিতে বলে আর তাকে বলে যে সে তাদের সেলিব্রেট করার জন্য মদ নিয়ে এসেছে, তাদের এখন পার্টি করতে যাওয়া উচিত। তখন আমি তাকে বলে যে সে তো ভেবেছিল কিরণের হয়তো তার সেই প্রফেসর তোমোর সাথে প্ল্যান আছে। কিরণ বলে যে না, কোনো প্ল্যান নেই। এটা বলেই তারা পার্টি করতে যায় আর দুজন মিলে অনেক মজা করে। কিরণ হিজাব পরে স্লিট দেওয়া ড্রেস পরে অশ্লীলভাবে নাচতে থাকে। এরপরই দেখানো হয় যে কিরণ তার অ্যাপার্টমেন্টে ছিল। তখনই সেখানে সেই প্রফেসর তোমো আসে। সে এসেই তো ভেতরে প্রবেশ করে। তখন কিরণ তাকে স্যার বলে ডাকলে তোমো তাকে বলে যে সে যেন তাকে আর স্যার বলে না ডাকে, কারণ তার অন্য স্টুডেন্টরা তাকে স্যার বলে। তবে কিরণ তো তার স্পেশাল স্টুডেন্ট, সে স্যার বললে তার মোটেও ভালো লাগে না। এটা বলেই সে কিরণের কাছাকাছি যেতে থাকে। তখন কিরণ তার কাছে জানতে চায় যে সে এখানে কেন এসেছে। তোমো বলে যে সে তো সবসময় তার কাছে একই কারণে আসে, কিন্তু আজ সে তার সাথে ওয়াইন খাওয়ার জন্য এসেছে। এটা বলেই সে কিচেনে গিয়ে ওয়াইন রেডি করে, কিন্তু তখন তোমো লুকিয়ে কিরণের গ্লাসের মধ্যে কিছু একটা মিশিয়ে দেয়। এরপরই তো দেখা যায় কিরণ সেটা খাওয়ার পর থেকেই তার মাথা ঘুরতে থাকে। সে তখন অনেক মাতাল হয়ে গিয়ে তোমোর সাথেই নাচতে থাকে। তোমো তাকে বলে যে এরপর তার ক্লায়েন্টের বন্যা বয়ে যাবে। এটা বলেই তারা ইন্টিমেট হয়। এরপর আবারও আমাদেরকে আগের কিরণকে দেখানো হয়। সে তার ভার্সিটির একটি বেলকনিতে বসে তার কিছু বান্ধবীদের নিয়ে কুরআন পাঠ করত, কিন্তু ভার্সিটির কিছু ব্যান্ড মিউজিকের সাথে যুক্ত বখাটে ছেলে সেখানে চলে আসে। তারা এসে কিরণ এবং তার সাথীদের সাথে ঝগড়া করতে থাকে। তারা এটা বলে যে এখানে তারা গান গাইতে আসে, তাদের কুরআন পাঠ করতে হলে তারা মসজিদে গিয়ে পাঠ করুক। ও তাদের তো আবার মসজিদে ভালো লাগে না, তাদের তো হুজুরদের সাথে চিপায় যেতে ভালো লাগে। এইটা শুনেই সেখানে থাকা হুজুররা তো তাদের উপর অ্যাটাক করতে যায়। কিন্তু তখনই সেখানে প্রফেসর তোমোকে দেখতে পাই আমরা। এই সেই তোমো যে কিনা বর্তমানে কিরণের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত আছে, কিন্তু তাকে এখানে দেখে বাজে কোনো লোক বলে মনেই হয় না। সে আরো কিরণের প্রফেসর হয়ে তাকে এই ঝামেলা থেকে বের হতে হেল্প করে এবং ছেলেগুলোকে সেখান থেকে চলে যেতে বলে। এরপরই সে কিরণের কাছে যায় এবং তাকে বলে যে তার ভয় পাওয়ার কিছু নেই, তারা কুরআন পাঠ অবশ্যই করবে, কিন্তু এখানে না, অন্য কোনো জায়গায়। আর তাছাড়া সে কিরণকে এটাও বলতে থাকে যে সে তার অনেক ভালো একটি স্টুডেন্ট, কিন্তু সে কিছু অ্যাসাইনমেন্ট এখনো জমা দেয়নি। এরকম করলে কিন্তু সে তাকে মিড টার্ম এক্সাম থেকে বের করে দিতে বাধ্য হবে। তো এরপরই দেখানো হয় কিরণ আমির বাসার একটি রুমে থাকতো। তো সে যখন বাসায় ছিল তখনই তার কাছে তার মার ভিডিও কল আসে। সে তার মাকে বলে যে সে তাকে ভিডিও কল কিভাবে দিল। তখন তার মা তাকে জানায় যে তার বাবাকে হাঁটতে নিষেধ করা হয়েছে, কিন্তু তারপরও সে হেঁটে মসজিদে গিয়ে সেখান থেকে তাদের পরিচিত একজনের কাছ থেকে স্মার্টফোন নিয়ে আসে। এজন্যই তারা ভিডিও কল দিতে পেরেছে। তো এরপরে কিরণের বাবা কিরণের সাথে কথা বলতে থাকে। তারা কিরণকে অনেক বেশি ভালোবাসতো, আর কিরণ ছিল তাদের একমাত্র সন্তান। তাদের অনেক অভাবের সংসার, কিন্তু তারপরও তারা কিরণকে শহরে ভার্সিটিতে পড়িয়ে মানুষের মতো মানুষ বানাতে চায়। আর কিরণও তো তার মা বাবার দেখানো পথ দিয়ে সবসময় চলার চেষ্টা করত, কিন্তু তার বাবা মার এত অভাব সে সহ্য করতে পারত না। এর জন্য প্রায়ই সে একা বসে কান্না করত, তার খুব কষ্ট হতো। যাকে এরপর দেখানো হয় যে কিরণ তার এই মাসের খরচের হিসাব করতে থাকে, যেখানে সে দেখে যে তার এই মাসের বাসা ভাড়া দেওয়া সম্ভব না। এর জন্য সে তখন আমির রুমের কাছে গিয়ে তাকে ডাকে আর জিজ্ঞেস করে যে সে এই মাসের ভাড়ার টাকা পরের মাসে দিলে কি হবে। তখনই দেখা যায় রুমের মধ্যে থেকে আমির বয়ফ্রেন্ড বেরিয়ে আসে। কিরণ তো তাকে দেখেই ভয় পেয়ে যায়, তাই সে তাড়াতাড়ি করে তার রুমে ঢুকে যায়। এরপরই দেখা যায় কিরণ তার ভার্সিটির ইসলামিক কমিউনিটির লোকেদের সাথে দেখা করার জন্য যায় এবং সেখানে গিয়ে তাদেরকে তার থাকার জায়গার অভাবের কথা জানায়। তখন তাদের মধ্যে একজন বলে যে সে তাকে থাকার জন্য একটি রুমের ব্যবস্থা করে দিতে পারে, কিন্তু তাদের কাছে তার থেকেও বেটার সলিউশন আছে, আর তা হলো কিরণের জন্য একটি খুশির খবর। তাদের এই কমিউনিটির লিডার আবু দারদা তাকে বিয়ে করতে চেয়েছে। কিরণ তো তখন বুঝতেই পারে না যে সে কি করবে। এরপরই দেখানো হয় যে সে এই বিষয় নিয়ে ভাবতে ভাবতে তার ভার্সিটিতে যায়। সেখানে যাওয়ার পরই তার সবকিছু নিয়ে অনেক চিন্তা হতে থাকে। এজন্য সে ভুল করে তোমোর সাথে ধাক্কা খায়। তার থেকে তখন নোটস পড়ে গেলে তোমো তাকে সেগুলো তুলে দেয়। এটা করার সময়ই তোমো কিরণের মুখের দিকে তাকায়। সে তখন দেখে যে তাকে অনেক বেশি ফ্যাকাশে লাগছে, তাই সে কিরণের কাছে জিজ্ঞেস করে যে তার কি হয়েছে। আর তোমো তখন এটাও বুঝতে পারে যে কিরণ হয়তো খাওয়া দাওয়াও করেনি। এই জন্য সে তাকে ভার্সিটির ক্যাফেটেরিয়াতে কিছু খাওয়ানোর জন্য নিয়ে যায়। কিরণ তো তখন অনেক মজা করে খাবারগুলো খেতে থাকে। তোমো বলে
যে তার কি খুব বেশি খিদে লেগেছিল। কিরণ বলে আসলে সে অনেকদিন ধরে এইসব খাবার খেতে চেয়েছিল, কিন্তু তার কাছে টাকা কম ছিল, এর জন্য নিজেকে সে আটকে রেখেছিল। তখন তোমো তাকে বলতে থাকে যে সে তার অনেক ভালো স্টুডেন্ট, তার যদি কিছু খেতে ইচ্ছে হয় সে যেন তাকে জানায়। আর তাছাড়া কিরণের দেওয়া মাইক্রো ইকোনমিক্স অ্যাপ্রোচ তার কাছে ভালো লেগেছে। তো তখন কিরণ তাকে বলে যে সেই ব্যাপারে কিভাবে জানলো। তোমো বলে যে সে তার ভালো স্টুডেন্টদের খেয়াল রেখে থাকে, কিন্তু আফসোস এটাই যে তারা অল্প বয়সেই বিয়ে করে নেয়। এটা শুনেই তো কিরণের বিষম লাগে। তখন তোমো তাকে পানি খেতে দেয় এবং বলে যে সে যেন তাড়াতাড়ি বিয়ে না করে। তো এরপরে কিরণ বাসায় আসলে তার কাছে সেই ওস্তাদ দাঁড় কল আসে এবং সে তাকে বলে যে কিরণ যদি তাকে বিয়ে করে তাহলে সে তার পরিবারের সকল খরচা বহন করবে, আর যদি তারপরও তার ডাউট থেকে থাকে তাহলে আজ সে তার কাছে আসুক, তারা আপাতত কলমা পড়ে বিয়ে করে নিবে, আর পরে কিরণ শিওর হলে তারা রেজিস্টার করে নিবে। এরপরই আমাদেরকে আবারও বর্তমানের তোমোকে দেখানো হয়। সে তার পরিবারের সাথে করে কোথাও থেকে ফিরছিল, যার থেকে বোঝা যায় যে তার স্ত্রী সন্তান ছিল। তো তখন কিরণ তাকে কল করে এবং তাকে বলে যে এসজি যেন তার লোকেশন শেয়ার করে, তাদের রাখা মিটিংয়ে সে কিছু সময়ের মধ্যেই পৌঁছে যাবে। তো তোমো তখন তাকে অন্য নাম ধরে ডেকে চালাকি করে জানিয়ে দেয় যে সে এখন তার ফ্যামিলির সাথে আছে, কিছুক্ষণের মধ্যে সেও লোকেশনে পৌঁছে যাবে। এরপর দেখানো হয় যে তারা সেই লোকেশনে পৌঁছায়, আর সেখানেই তাদের একজন ক্লায়েন্ট বসেছিল। তো আবারও আমাদের আগের কিরণকে দেখানো হয়, সে দারদার কথা মতো তাকে বিয়ে করতে যায়, কিন্তু সেখানে গিয়ে সে জানতে পারে যে দারদার তো আরো 2টা বউ আছে। তো তারপরও সে কিছুই বলে না, কিন্তু সেখানে দারদা এবং তার পুরো পরিবার উপস্থিত হয় এবং তারা কিরণকে বলতে থাকে যে তারা তাদের বিয়ের ব্যাপারে কিরণের বাবা মাকেও জানিয়েছে, তারা তাদের সম্মতি জানিয়েছে। তখন কিরণ তাদেরকে বলে যে তারা এটা কেন করেছে, তাকে তো 2 ঘন্টা আগেই দারদা ফোন করে বলল যে তারা আনরেজিস্টার্ড ভাবে বিয়ে করবে। তখন দারদা বলে ওঠে যে এসব মিথ্যা, সে এমন কিছুই বলেনি। কিরণ তখন বলে যে তার কাছে কিন্তু কল রেকর্ডিং আছে, সে মিথ্যা বলছে না। কিন্তু দারদা তখন এগুলো ডিনাই করতে থাকে, কারণ এটা করলে তো তার এই আনরেজিস্টার্ড বিয়ে করার প্রস্তাবের কথা সবাই জেনে যাবে এবং সবাই তার ভণ্ডরূপ চিনে ফেলবে। আর দুর্ভাগ্যবশত সেখানে থাকা সবাই দারদারি লোক ছিল, তাই তারা সবাই দারদাকেই বিশ্বাস করে এবং কিরণকে চুপ করানোর জন্য নিয়ে যেতে থাকে। অন্যদিকে তখন বর্তমানের কিরণকে দেখানো হয়। তোমো আসলে এখন বিভিন্ন প্রজেক্টের জন্য বিজনেস শুরু করেছে, আর সেখানে সে তাদের ক্লায়েন্টদের খুশি করার জন্য মিটিংগুলোতে কিরণকে ডাকে। কিন্তু কিরণ যখন সেই ক্লায়েন্টের কাছে যায় তখন সেই লোকটি তার সাথে অনেক খারাপ আচরণ করতে থাকে এবং রেস্টুরেন্টের ভরা মানুষের মধ্যে তার কাছাকাছি আসার চেষ্টা করতে থাকে। তখন তো কিরণের মাথা খারাপ হয়ে যায়, আর সে সেখান থেকে সেই লোকটির গায়ে জুস ছুঁড়ে মেরে বের হয়ে আসে। এরপর সে তার বাসায় চলে আসে। তখনই দেখা যায় তার কাছে তোমো চলে আসে আর তাকে বলে যে সে আজ এমনটা কেন করলো। লোকটি তার অনেক বড় ক্লায়েন্ট ছিল। তখন কিরণ তাকে বলতে থাকে যে সে খুব ভালো করেই জানে যে সে টাকার জন্য এই কাজে আসেনি, সে একটা মোটিভ নিয়ে এই কাজ করতে এসেছে। তার লাগবে সেই সব লোক যারা কিনা ইসলামের মুখোশ দিয়ে নিজেদের ঢেকে রেখে খারাপ কাজ করে বেড়াচ্ছে। সে তাদের সবগুলোর পর্দা ফাঁস করতে চায়। তার এই ক্লায়েন্টের মতো এমন পারভার্টের সাথে সে দেখাও করতে চায়নি। তোমো তখন তাকে বলে যে সে টাকার জন্য করে না, তাহলে তার যে এই লাক্সারি অ্যাপার্টমেন্ট এসব কোত্থেকে আসলো। তারপর এত সব জায়গায় ভিআইপি অ্যাক্সেস, এগুলো করতে তো তোমোই তাকে হেল্প করেছে, তাহলে সে কেন তাকে ক্লায়েন্ট ম্যানেজ করতে হেল্প করবে না। তখন কিরণ তাকে বলে যে তোমো তাকে এই অ্যাপার্টমেন্ট দিয়েছে যাতে করে সে তার ঘরে বুড়ো বউকে রেখে তার সাথে ফুর্তি করতে পারে। এটা শুনেই তো তখন তোমো অনেক রেগে যায় এবং কিরণকে চড় মেরে বসে। কিরণ তখন তাকে বলে যে তাদের মধ্যে সবকিছু শেষ, সে আর এখানে থাকবে না। এটা বলেই সে ওখান থেকে চলে যেতে থাকে। তখনই তোমো তার পা ধরে কাঁদতে থাকে এবং তাকে বলে যে সে যেন তাকে ছেড়ে চলে না যায়, সে তাকে তার বলা মতো লোকেদেরই এনে দেবে, সে শুধু তার সাথে থাকুক। তখন কিরণ সেখানে থেকে যায়। তো এরপর আবারও আগের কিরণকে দেখানো হয়। তাকে ওস্তাদ দারদার লোকেরা একটা রুমে নিয়ে যায় আর সেখানে গিয়ে বলে যে সে তাদের ওস্তাদের সাথে সেই দিন অমন খারাপ আচরণ করে অনেক বড় ভুল করেছে, তাই সে যদি ওস্তাদকে নিয়ে মুখ খোলে তাহলে কিন্তু তার খবর আছে। তো তারা এভাবে তাকে হুমকি দিতে থাকলে কিরণ তো অনেক বেশি ভয় পেয়ে যায়। তখনই দেখানো হয় যে সেখানে সেই ব্যান্ডের ছেলেরা আসে আর তাদের বলে যে তারা এখানে কি করছে। তারা তখন কিরণকে ছেড়ে দিলে কিরণ দৌড়ে সেখান থেকে চলে যায়। এরপরই সে তার বাসায় আসে, কিন্তু সেখানে গিয়ে সে দেখে যে আমির কাছে সেই উস্তাদের থেকে একটি চিঠি এসেছে
এবং সে কিরানকে লিখে পাঠায় যে সে তাকে কোথাও বাঁচতে দিবে না, তাকে সে সব সময় সাফার করাবে। তো এটা শুনে কিরান তো আরো বেশি ভয় পেয়ে যায়, কারণ ওস্তাদ তো অলরেডি তার বাসার অ্যাড্রেস পেয়ে গেছে। এর জন্য তার ভয় আরো বেশি বেড়ে যায়। আমি তো কিরানকে অনেক ভালোবাসতো, এর জন্য সে কিরানকে তার অন্য একটি বাসায় নিয়ে যায়, যার কথা কেউ জানতো না। সেখানে এসে তাকে একটি রুমে থাকতে দেয়, কিন্তু কিরান সেখানে এক রাতই থাকে। তার পরদিন সকালেই তার ভার্সিটি সেই ইসলামিক গ্রুপের সাথে যুক্ত একজন সেখানে এসে দরজা ধাক্কাতে থাকে। তখন কিরান তাকে বলে যে সে এখানে কেন এসেছে, সে তার সাথে কোনো কথা বলবে না, তাই সে যেন এখান থেকে চলে যায়। তখন ছেলেটি তাকে বলে যে সে ওস্তাদের হয়ে এখানে আসেনি, সে শুধু কিরানের সাথে কিছু কথা বলতে এসেছে। কিরান তখন তাকে বিশ্বাস করে এবং তার সাথে বাইরে গিয়ে কথা বলে। তখন ছেলেটি অর্থাৎ দাউদ তাকে বলে যে সে ওস্তাদ দারদার সাথে অমন করেছে, এর জন্য সবাই তাকে মরিয়া হয়ে খুঁজছে। তাছাড়া তারা কিরানের প্রস্তাব দেওয়া মাইক্রো ইকোনমিক্স অ্যাপ্রোচ থিওরি ওস্তাদ দারদার নামে করে দিয়েছে। এটা শুনে তো কিরান অনেক বেশি কষ্ট পায়, কিন্তু এরপর সে কিছুদিন দাউদের সাথে অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরে বেড়ায়, যার জন্য কয়েকদিনেই তার মনটাও ভালো হয়ে যায় এবং তারা একসাথে ইসলাম সম্পর্কে আরো জানতে শুরু করে, সেটাকে আরো বিশ্লেষণ করতে থাকে। কয়েকদিন তার অনেক ভালো কাটে, কিন্তু এরপর একদিন সে তার রুমে ঘুমিয়েছিল। তখনই বাইরে চেঁচামেচির শব্দে তার ঘুম ভেঙে যায়। সে দ্রুত উঠে দাঁড়িয়ে জানালা থেকে বাইরে তাকিয়ে দেখে যে সেখানে সেই ইসলামিক গ্রুপের লোকজন তাকে ধরে নিয়ে যাওয়ার জন্য এসেছে। তখন যে কিরান কি করবে কিচ্ছু বুঝতে পারে না। সেই সময় সেখানে তার কাছে দাউদ আসে আর তাকে বলে যে তাকে এখনই এখান থেকে পালিয়ে যেতে হবে। এটা বলেই তারা তাড়াহুড়ো করে সেখান থেকে পেছনের দরজা দিয়ে পালায়। এরপর তারা অনেক দূরের একটি জায়গায় গিয়ে বসে থাকে। কিরান তখন তার এই অবস্থার জন্য অনেক কান্না করছিল। তখনই তার কাছে তার মার কল আসে, কারণ অলরেডি একজন বিশিষ্ট ওস্তাদকে নিয়ে খারাপ মন্তব্য এবং তাকে অপমান করায় কিরানকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক লেখালেখি হচ্ছিল। সবাই তো তাকে নিয়ে খারাপ খারাপ কমেন্ট করতে থাকে, আর এই ব্যাপারটা কিরানের মাও জানতে পেরে যায়। তাই সে কিরানকে কল করেছে। সে তখন কিরানকে বলতে থাকে যে সে এমনটা কেন করলো, সে তো তাদের মুখ রাখলো না। তারা এত কষ্ট করে তাকে শহরে পড়াশোনা করতে পাঠিয়েছে আর জীবনে ভালো মানুষ হতে পাঠিয়েছে, কিন্তু সে এসবের কিছুই করছে না, আরো এত বড় একটা পাপ কাজ করলো। কিরান তখন তাকে বলতে থাকে যে সে এমন কিছুই করেনি, কিন্তু তার মা তো তার কোনো কথাই শোনে না আর কলটাই কেটে দেয়। কিরান তো তখন অনেক বেশি হার্ট হয়, তাই সে নিজের জীবনটাই শেষ করে দিতে চায়, কারণ তার কোনো যাওয়ার জায়গা তখন ছিল না আর তার বাবা মাও এখন তাকে ভুল বুঝছে। এদিকে আমাদের কিরানের অসুস্থ বাবাকে দেখানো হয়। সে কিরানের মাকে বলে যে তাদের মেয়ে কিরান কখনো ভুল কাজ করতে পারে না, সে কোনো ভুল করেনি, এটা সে বারবার বলতে থাকে। এরপরই দেখানো হয় যে দাউদ কোনোভাবে কিরানকে শান্ত করে এবং তাকে বলে যে তার সাথে তো সে আছে। এটা বলে সে তাকে নিয়ে কিছুদিন থাকার জন্য একটা হোটেলে যায়। সেখানে গিয়ে একটি রুম বুক করে এবং সেই রুমে টাকাও দেয়। এরপর তারা চলে যায় সেই রুমে। তখন কিরান ফ্রেশ হয়ে এসে বলতে থাকে যে তার জীবনে আপন বলতে আর কেউ থাকলো না। তাছাড়া যারা কিরানকে খুঁজছে তারা কিরানের সাথে দাউদেরও ক্ষতি করবে, কারণ দাউদ তাকে হেল্প করেছে। দাউদ তখন বলে যে সে তাদের ভয় পায় না আর সে জানে যে কিরান ইনোসেন্ট। কিরান তখন তার পাশে গিয়ে বসে এবং তার পাশে থাকার জন্য তাকে ধন্যবাদ জানায়। এরপরই সে দাউদের ঘাড়ে মাথা রেখে বলে যে সে যেন কখনো তাকে ছেড়ে না যায়, সব সময় যেন তার পাশে থাকে। তখন দাউদও জানায় সে তাকে কখনো ছেড়ে যাবে না। তো এরপরই তারা একে অপরের সাথে ইন্টিমেট হয়। এর পরদিনই দেখানো হয় যে কিরান দাউদের ফোনে কল করে, কিন্তু সে তো তার ফোনই রিসিভ করে না। এরপর কিরান দাউদ যেই বাসায় থাকতো সেই বাসায় যায়, কিন্তু সেখানে গিয়ে জানতে পারে যে দাউদ তো সেখান থেকে আরো 3 দিন আগে চলে গেছে। তখন সে কি করবে কিছুই বুঝতে পারে না, তাই সে নিজের মুখ ঢেকে ভার্সিটিতে যায়। সেখানে গিয়ে সে দেখে যে নোটিশ বোর্ডে দাউদের ছবি টানানো এবং তাকে নিউ লিডার বানানোর জন্য ক্যান্ডিডেট বানানো হয়েছে। এটা দেখে তো সে অনেক বেশি অবাক হয়ে যায়। এরপরই সে দাউদের সাথে দেখা করে এবং তাকে বলে যে সে তাকে ইগনোর কেন করছে আর সে সেই গ্রুপের লিডার কেন হতে যাচ্ছে। তখন তো দাউদ তার উপর খুব রেগে যায় আর তাকে বলে যে সে তার সাথে যেন আর কখনো দেখা না করে, কারণ তার সাথে দেখা করলে সেই গ্রুপের সবাই তার জীবনের পেছনে পড়ে যাবে। তখন কিরান বলতে থাকে যে সে তো তাকে বলেছিল যে সে তাদেরকে ভয় পায় না আর সে সবসময় কিরানের সাথেই থাকবে, তাহলে এখন সে এসব কেন বলছে। তখন দাউদ বলে যে সে বলেছিল এসব, কিন্তু এখন সে তার সব বলা কথা ফিরিয়ে নিচ্ছে। এটা বলেই সে সেখান থেকে চলে যায়। তখন কিরানের এত কষ্ট হয় যে সে তার মুখ খুলে চিৎকার করতে থাকে
আর বলতে থাকে যে সে একটা ভণ্ড। আর তাদের এই গ্রুপ দাউদের কিরণকে পালাতে সাহায্য করার ব্যাপারটা খুব তাড়াতাড়ি জেনে যাবে। তখনই দাউদ তার কাছে আসে আর তাকে বলে যে সবাই কিরণের কথা বিশ্বাস করবে নাকি দাউদের কথা। কিরণ তখন চুপ হয়ে যায়, কারণ সে বুঝতে পারে যে আসলে কেউই তার কথা বিশ্বাস করবে না। তো এরপরই সে সবকিছু নিয়ে ভাবতে ভাবতে সেই ছেলেগুলোর কাছে যায়, যেই ছেলেগুলো কিনা তাদের ভার্সিটির বখাটে গ্যাং ছিল, সব সময় নেশা করত এবং গান গেয়ে বেড়াতো। তো কিরণ সেখানে গেলে সেই ছেলেগুলো অনেক বেশি অবাক হয়। এরপরে কিরণ তাদের কাছে গিয়ে তাদের থেকে সিগারেট নিয়ে খেতে থাকে আর নেশাও করতে থাকে, কারণ তার তো আর কোনো কিছুই ভালো লাগছিল না। এসব তখন সে প্রফেসর তোমো দেখতে পায়। সে তখনই কিরণকে সেখান থেকে নিয়ে গিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক করে। এরপর আবারও আমাদেরকে বর্তমানের কিরণকে দেখানো হয়। সে তার বাসার ছাদে উঠে পৃথিবীর দিকে মিডল ফিঙ্গার দেখিয়ে দাঁড়িয়েছিল। সে এতটাই ফ্রাস্ট্রেটেড ছিল তার জীবন নিয়ে। তখনই তার কাছে আমি আসে আর তাকে বলে যে সে ছাদে কি করছে। সে তখন সেখান থেকে নিচে নেমে তার বাসায় এসে আমির সাথে কথা বলতে থাকে। আমি আসলে তার সাথে এমনিই দেখা করতে এসেছিল, কিন্তু তখনই সেখানে সে লাইটারের মতো দেখতে ক্যামেরা দেখে আর বলে যে সে স্পাই ক্যামেরা কেন কিনেছে। কিরণ তখন বলে যে এটা সে নিজের সেফটির জন্য রেখেছে, কিন্তু এখন এটা সে ফেলে দিচ্ছে। তখন আমি তাকে বলে যে তার কিরণের জন্য অনেক ভয় হয়, কারণ তার ক্লায়েন্ট হলো সব পার্লামেন্টের লোকজন, তাই কিরণ যেন কোনো বড় বিপদে না জড়িয়ে পড়ে। কিরণ তখন তাকে এত চিন্তা করতে মানা করে। তো এরপরই আমাদেরকে আবারও আগের কিরণকে দেখানো হয়। সে তার নতুন বন্ধুদের সাথে সিগারেট খাচ্ছিল আর এর পাশাপাশি নেশাও করছিল। তখন তার বন্ধুরা তাকে বলতে থাকে যে কে ভেবেছিল যে যেই মেয়েটা এতটা বেশি ইসলাম ভক্ত ছিল সে একদিন এভাবে তাদের সাথে বসে থাকবে। তখন কিরণ বলে যে আল্লাহ তার মন ভেঙেছে, তার পক্ষে আর ইসলামিক শিক্ষা ফলো করা সম্ভব না। সে এখন নিজেই হবে বিধাতা। মনের মধ্যে ইচ্ছা শক্তি থাকলে যে কেউ বিধাতা হয়ে যেতে পারবে। তো তার এসব উল্টোপাল্টা কথা শুনে তো সেখানে থাকা সবাই হাসতে থাকে। কিরণ তো তখন অনেক বেশি পাগলামি করতে শুরু করে। আসলে কেউ তাকে বিশ্বাস করছে না দেখে সে তাদের মধ্যে একজনকে বলে যে সে না হাইকিং করতে পারে, সে তাকে নিয়ে পাহাড়ের উপরে যাবে এবং সেখানে গিয়ে তাকে সৃষ্টিকর্তা হয়ে দেখাবে। তখন ছেলেটি তার পাগলামিতে একদমই সায় দিতে চায় না, কিন্তু কিরণ তখন তাকে জোর করে আর কোনোভাবে ভুলিয়ে ভালিয়ে তার সাথে করে পাহাড়ের উপরে নিয়ে যায়। সেখানে সে একদম চূড়ায় উঠে আকাশের দিকে তাকিয়ে জোরে জোরে চিৎকার করতে থাকে। অন্যদিকে তখন আমাদের বর্তমানের কিরণকে দেখানো হয়। দেখা যায় তোমো তার সাথে আরো একজন পার্লামেন্টের লোকের অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করে দেয়। কিরণ তো তার সাথে একটা হোটেলে দেখা করে। এই লোকটির নাম হলো আলিম। সে পার্লামেন্টের সবচেয়ে বেশি ক্ষমতাধর একজন লোক ছিল আর এই বছর সে ইলেকশনও লড়ছে। কিরণ তো এই লোকের সাথে অনেক আগে থেকেই দেখা করতে চাচ্ছিল, কারণ এই লোক হলো সর্বোচ্চ করাপ্টেড একজন লোক। কিন্তু সবাই তাকে অনেক বেশি বিশ্বাস করে আর তাকে অনেক পছন্দও করে। তার আসল রূপ সম্পর্কে কেউ জানে না। তো তার সাথে দেখা করে তারা একটি হোটেলের রুমে যায়। সেখানে গিয়ে কিরণ তার কাছে যেই গ্যাস লাইটের মতো দেখতে ক্যামেরা ছিল সেটা ঠিক বেডের সামনে রেখে দেয়, আর তার যাতে করে সন্দেহ না হয় এর জন্য তার পাশে একটা সিগারেটের প্যাকেটও রেখে দেয়। এরপর সে আলিমের কাছে যায় এবং তার অনেক প্রশংসা করতে থাকে। বারবার বলতে থাকে যে সে দেশের মানুষের জন্য অনেক ভাবে এবং অনেক করে। কিন্তু আলিম প্রথমে তার সাথে নরম আচরণ করলেও হঠাৎ করেই তার আসল রূপ বেরিয়ে আসে। সে কিরণকে মারধর করতে থাকে আর এরপর তার সাথে জোর করে ইন্টিমেট হয়। কিরণ তখন অনেক কষ্ট পায় আর কান্না করতে থাকে, কিন্তু মুখ থেকে কোনো আওয়াজ করে না। এদিকে আবারও তখন আগের কিরণকে দেখানো হয়। সে পাহাড়ের উপর উঠে আল্লাহকে ডাকতে থাকে এবং বলতে থাকে যে সে তার সাথে মজা করছে, তাই না? তার জীবনটাকে শেষ করে দিয়ে উপরে বসে মজা করছে, তাই তো? সে এখন থেকে তাকে আর মানবে না। সে যে যে কাজ করতে মানা করেছে সে সেই সব কিছু করবে। পারলে সে নিচে নামুক। তো তখনই তার সাথে আসা ছেলেটি তাকে সেখান থেকে নামানোর চেষ্টা করতে থাকে, কারণ তখন প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছিল আর কিরণ যে কোনো সময় সেখান থেকে পড়ে যেতে পারত। তাই সে কোনোভাবে জোর করে কিরণকে সেখান থেকে নামিয়ে নেয়। এরপর তারা সেদিন সেই পাহাড়ের উপরে টেন্ট বানিয়ে সারা রাত কাটায়। কিন্তু সকালে উঠে ছেলেটি দেখে যে কিরণ সেখানে নেই আর তার জন্য সে একটা ধন্যবাদ নোট লিখে চলে গেছে। এরপর দৃশ্য আবারও আসে বর্তমানে। কিরণ আলিমের অমানবিক নির্যাতন শেষে ওয়াশরুমে গিয়ে নিজেকে ক্লিন করে। এরপর সেখানে তার কাছে তখন আলিম আসে। কিরণ তখন খেয়াল করে যে আলিমের হাতে তার সেই ক্যামেরা। এর জন্য সে আলিমকে বলে যে তার হাতের লাইটার হলো কিরণের। কিন্তু তখন আলিম তাকে বলে
যেই লাইটারটা তার কাছে অনেক ভালো লেগেছে, তাই সে এটা তার সাথে নিয়ে যাবে। তখন তো কিরণ অনেক বেশি ঘাবড়ে যায় আর তার অন্য ক্লায়েন্ট আছে বলে সেখান থেকে চলে যায়। সে তাড়াতাড়ি করে তার বাসায় পৌঁছায়। সেখানে গিয়ে সে তার ল্যাপটপটা অন করে আর সেখান থেকে সেই সব ভিডিও তার পেন ড্রাইভের মধ্যে নিয়ে নিতে থাকে। এরপরই সে দ্রুত তার ড্রেসও চেঞ্জ করে, কিন্তু তখনই সে দেখে যে সেখানে তোমো এসেছে। সে তো তাকে দেখে অনেক বেশি ঘাবড়ে যায় আর তখনই সে কোনোভাবে তার ল্যাপটপটি একটু ঘুরিয়ে রেখে দেয়, যাতে করে তোমো সেখান থেকে কিছু দেখতে না পারে, কারণ তার এই প্ল্যানের ব্যাপারে তোমো কিছুই জানতো না। তোমো একবার জানতে পারলে তাকে মেরেই ফেলবে। তো তোমো সেখানে এসে কিরণকে বলতে থাকে যে সে তার ক্লায়েন্ট আলিমের সাথে আরও কিছু সময় থাকতো। আলিম তো অনেক বলছিল যে সে কিরণের সাথে বেশি সময় কাটাতে চায়, কিন্তু তখনই কিরণ তাকে বলে যে তার একটু খারাপ লাগছিল, এই জন্য সে তাড়াতাড়ি করে সেখান থেকে চলে আসে। তোমো তখন বলে যে তাকে তাহলে আরও একবার আলিমের কাছে যেতে হতে পারে, কিন্তু সে যেন সবসময় এটা মনে রাখে যে তোমো তাকে ভালোবাসে। তারা যদি আলিমকে খুশি রাখতে পারে তাহলে তাদের কাছে এর থেকেও সুন্দর অ্যাপার্টমেন্ট হবে আর তারা সারা জীবন পায়ের উপর পা তুলে বসে বসে খেতে পারবে। কিরণ তো তখন তার কথায় হ্যাঁ হ্যাঁ বলতে থাকে, কিন্তু তার তো সবকিছু তার ড্রাইভে ট্রান্সফার হয়েছে কিনা সেটা নিয়েই চিন্তা হচ্ছিল। তো এরপরই দেখানো হয় যে তোমোর কাছে হঠাৎ করেই আলিমের কল আসে। তখন কিরণ বুঝতে পারে যে আলিম সেই ক্যামেরার কথা জানতে পেরে গেছে। তাই তখনই কিরণ ড্রাইভে ট্রান্সফার কমপ্লিট হয়ে গেলে সাথে সাথে ড্রাইভ খুলে নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। তোমো তো তখনই আলিমের কাছ থেকে সবটা জানতে পেরে হুট করেই কিরণের উপর লাফিয়ে পড়ে আর বলতে থাকে যে সে এটা করতে পারে না, সে এটা করলে আলিমের সাথে সাথে তোমোর বিজনেসও শেষ হয়ে যাবে, তার সব কুকীর্তি সবার সামনে চলে আসবে, তার জেল হবে। এসব সে কেন করেছে? তখন কিরণ তাকে বলে যে সে না তাকে ভালোবাসে। তোমো বলে যে সে তাকে ভালোবাসতো, কিন্তু এখন সে তাকে ঘৃণা করে। তো তখনই কিরণ কোনোভাবে তার থেকে নিজেকে ছাড়িয়ে সেখান থেকে দৌড়ে পালাতে থাকে। এরপরই সে সেখান থেকে পালিয়ে চলে আসে আমির বাসায়। সেখানে গেলে আমি তার হাতে পায়ে যেখানে ব্যথা পেয়েছে সেখানে সেখানে মলম লাগিয়ে দেয়। এরপরই কিরণ তাকে তার পুরো প্ল্যানের কথা জানায় এবং বলে যে সে যা শুরু করেছে তা তাকে শেষ করতেই হবে, যাই হয়ে যাক না কেন সে এর থেকে পিছপা হবে না, শেষ দেখে ছাড়বে। এসব ভণ্ড জানোয়ার লোকেদের মুখোশ তাকে দুনিয়ার সামনে খুলতেই হবে। কিন্তু এই কাজে সে তার সাথে কখনোই আমিকে জড়াতে চায় না। সে চায় না তার কোনো ক্ষতি হয়ে যাক, কারণ আমি তার জন্য আজ পর্যন্ত অনেক করেছে, সে তার প্রতি আর ঋণী হতে পারবে না। এর জন্য সে তখন আমিকে বলে যে সে যেন তাকে 2-1 জোড়া কাপড়ের ব্যবস্থা করে দেয়। আমি তখন আর কিচ্ছু বলে না। এরপরে সে তার জন্য কিছু কাপড় আনতে যায়, কিন্তু তার সাথে সাথে নিজেও রেডি হয়ে সেখানে চলে আসে আর বলে যে সে তার এই সো কল্ড নর্মাল লাইফ ছেড়ে যেতে চায়নি, কিন্তু সে কিরণকে কোনো মতেই হারাতে পারবে না, সে তাকে অনেক ভালোবাসে। তখন তো কিরণ এটা শুনে খুবই ইমোশনাল হয়ে যায় আর তাকে জড়িয়ে ধরে। এরপর তারা দুজন মিলে সেখান থেকে বেরিয়ে যেতে থাকে। তো বেরিয়ে যাওয়ার সময়ই আমি তার থেকে পেন ড্রাইভটা নেয় আর বলে যে পেন ড্রাইভ যেন না হারায় সে তার ব্যবস্থাই করবে। এটা বলে সে আবারও তার বাসার মধ্যে যায়, কিন্তু তখনই কেউ একজন পেছন থেকে এসে কিরণের মুখ বেঁধে ফেলে আর তাকে সেখান থেকে নিয়ে যায়। কিরণকে দুজন লোক তুলে নিয়ে তাদের আস্তানায় চলে আসে এবং সেখানে গিয়ে তারা দুজন মিলে কিরণকে একটি চেয়ারের সাথে বেঁধে রাখে আর তাকে কারেন্টের শক দিয়ে যে ইমেইলে সে ফুটেজ সেভ ছিল সেই ইমেইলের পাসওয়ার্ড বলতে বলে। কিন্তু কিরণ তো কিছুতেই পাসওয়ার্ড বলে না। তারা তো 3 দিন 3 রাত ধরে তার উপর অত্যাচার চালাতে থাকে। বারবার কারেন্টের শক দেওয়া হয় তাকে, মুখের উপর কাপড় দিয়ে তার উপর পানিও ঢালা হয়। এভাবেই তার উপর চলতে থাকে অমানবিক নির্যাতন। কিন্তু কিরণ তো কোনোভাবেই পাসওয়ার্ড বলে না। সে শুধু বলে যে সে তাদেরকে প্রমাণ করে দেখাবে যে যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে মৃত্যুকেও হার মানানো সম্ভব, আর তারা যত যাই করুক সে কোনোভাবেই পাসওয়ার্ড বলবে না। তো এভাবেই 3টা দিন কেটে যায়। তখন তো সেখানে থাকা লোক দুটো অনেক বেশি টায়ার্ড হয়ে যায়। তারা তাই আলিমের কাছে কল করে আর বলে যে তারা যা করছে কিছুতেই কিছু হচ্ছে না, ওই মেয়ে তো মুখই খুলছে না। তখন আলিম তাদেরকে তাদের কাজ কন্টিনিউ রাখতে বলে। তো এরপরই লোকটি কল কেটে দিলে তার কিরণের বডির উপর নজর পড়ে। এই জন্য সে সেখানে থাকা আরেকটি লোককে সেখান থেকে খাবার আনার জন্য বলে, যাতে সে সেখান থেকে বেরিয়ে যায়। এরপরই সে কিরণের হাত পা খুলে তাকে নিয়ে সেখান থেকে চলে যেতে যাবে। তখনই দেখা যায় সুযোগ বুঝে কিরণ তার পেটে ছুরি ঢুকিয়ে দেয় আর তার গায়ে পানি ফেলে। তার উপর কারেন্টের লাইন দিয়ে লাইনও চালু করে দেয়। এজন্য লোকটি কারেন্টের শক খেয়ে সেখানেই মারা যায়। এরপরই সেখানে আরেকটি লোক আসে।
সে এসেই পড়ে থাকা লোকের কাছে যাবে, কিন্তু তার আগেই কিরণ তাকে ছুরির আঘাত করে মেরে ফেলে। এরপরই সে সেখান থেকে বেরিয়ে যায় আর একটা বাসা থেকে চাদর নিয়ে সেটি জড়িয়ে সেখান থেকে আমির খোঁজ করতে তার বাসায় যায়। কিন্তু সেখানে গিয়ে দেখে যে সেখানে তো পুলিশ এবং অ্যাম্বুলেন্স এসেছে আর আমির ডেড বডি নিয়ে যাচ্ছে। এটা দেখে তো সে দূরে দাঁড়িয়ে অনেক বেশি কাঁদতে থাকে। তার আপন বলতে আমি ছাড়া তো আর কেউই ছিল না, সেও এখন চলে গেল। এত কষ্ট সে আর সহ্য করতে পারছিল না। এরপরই আমাদেরকে আগের কিরণকে দেখানো হয়। সে তখন তোমর সাথে ছিল। তখন তার কাছে তার গ্রামের একজনের কল আসে এবং সে কল রিসিভ করেই জানতে পারে যে তার বাবা মারা গেছে। এটা শুনেই তো কিরণের বুক ফেটে কান্না বের হয়। সে তাকে বলে যে তার বাবা কি ট্রিটমেন্ট করায়নি। তখন লোকটি তাকে বলে যে তার বাবা কখনোই ট্রিটমেন্ট করাতে চায়নি, বরং বলেছে যে তার ট্রিটমেন্টের টাকা তার মেয়ে কিরণকে পাঠালে সে একটু ভালো করে পড়াশোনা করতে পারবে এবং বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারবে। তাই সে সেই সব টাকা তার মেয়ের জন্যই রাখত, নিজের পেছনে তেমন কোনো খরচাই করতো না। এসব শুনে তো কিরণের অনেক কষ্ট হয়। সে তো এখন চিৎকার করতে করতে কান্না করতে থাকে। আর এদিকে বর্তমান কিরণ আমির জন্য রাস্তায় হাঁটতে হাঁটতে খুব কান্না করছিল। সে আল্লাহকে বলতে থাকে যে সে কখনো তার প্রার্থনা শোনেনি, তার মনের কথা শুনে তাকে শান্তি দেয়নি। সে আজীবন এভাবেই জ্বলে গেল, কোনোদিনও সে সুখের দেখা পায়নি। সে কি কখনো তাকে সুখ দিবে না? একটু শান্তি কি সে তার জীবনে পাবে না? তো এসব বলে বলে সে আল্লাহর উপর তার অভিমান ঝাড়তে থাকে। তো এরপরই সে আমির কাছে পৌঁছায়। সেখানে তখন সে লুকিয়ে আমির কাছে যায় আর তখনই সে আমির টি শার্টের সাথে তার সেই পেন ড্রাইভটা গ্লু করা অবস্থায় পায়। এটা দেখেই তো সে তাড়াতাড়ি করে সেটি নিয়ে নেয়। আমি তার কথা রেখেছে, সে বলেছিল সেই পেন ড্রাইভটা সযত্নে রাখবে আর মৃত্যুর আগ পর্যন্ত সে সেটাই করেছে। তো এরপরই সে আমির পায়ে থাকা ট্যাগটা দেখে। সেখানে লেখা ছিল যে আমি হার্ট অ্যাটাকের কারণে 3 দিন আগে মারা গেছে, অর্থাৎ তাকে যেদিন কিডন্যাপ করা হয়েছিল সেদিনই তার মৃত্যু হয়েছে। তো এরপরই সেখানে নার্স আসার শব্দ পেয়ে সে দ্রুত সেখানে লুকিয়ে পড়ে। এরপরই নার্স আমিকে গোসল করিয়ে তার জন্য দোয়া করে, তাকে এবার দাফন করার জন্য নিয়ে যায়। কিরণ তখন মনে মনে বলতে থাকে যে আমি সব সময় তার হৃদয়ের মধ্যেই থাকবে। আসলে যখন কেউ ছিল না তখন আমি তাকে ঠাঁই দিয়েছিল। সে তাকে তার পরিবারের মতোই ভালোবাসতো। এসব কারণেই কিরণ আজ এত কষ্ট পাচ্ছে। যাক, তো এরপরই সে সেখান থেকে অনেক দূরে পাহাড়ের দিকে আসে আর তার এক পরিচিত চাচির বাসায় ওঠে। সেখানে এসে সে কিছুদিন গা ঢাকা দিয়ে থাকে যাতে তার ব্যাপারে কেউ জানতে না পারে। কিন্তু একদিন দেখা যায় সে সেখানে বাসে করে তোমোকে আসতে দেখে। এটা দেখেই সে তাড়াতাড়ি করে তার চাচির থেকে বিদায় নেয় আর সেখান থেকে পাহাড়ের উপরে যেতে থাকে। তো সে যখন পাহাড়ে উঠতে থাকে তখনই তার পাস্টের সব কথা তার মনে পড়তে থাকে। এত বছরে তার সাথে কোনো ভালো কিছুই হয়নি, সে শুধুই কষ্ট পেয়ে গেছে এবং দুনিয়ার মানুষের থেকে বাঁচার চেষ্টা করে গেছে। সবাই তাকে প্রতিনিয়ত অনেক নিচে নামিয়েছে। সে তখন সৃষ্টিকর্তার কাছে আশ্রয় চেয়েছিল, কিন্তু সেও তার ডাক শোনেনি। তো এই সব কথা ভাবতে ভাবতে সে দৌড়ে পাহাড়ের উপরে উঠে দাঁড়ায়, কিন্তু দেখা যায় সেখানেও তোমো চলে আসে। সে তো তাকে ধরে মারার চেষ্টা করতে থাকে, কিন্তু কিরণও তাকে বেশ মারধর করে আর কোনোভাবে তার থেকে বাঁচার চেষ্টা করতে থাকে। সেরপর পাহাড়ের কিনারায় গিয়ে দাঁড়ায়। তখনই তোমো তার সামনে দাঁড়িয়ে বলে যে কিরণ কি ভাবছে যে সে এখানে তার এই পেন ড্রাইভ নিতে এসেছে। ওই ড্রাইভ দিয়ে তার এখন কিছুই যায় আসে না, কারণ তার জীবন অলরেডি শেষ। তার 2 নম্বর বিজনেসের কথা সবাই জেনে গেছে। তাকে ক্যাম্পাস থেকেও বের করে দেওয়া হয়েছে। তার সম্মানও চলে গেছে। সে তার ফ্যামিলি হারিয়েছে। সে এখন একদম নিঃস্ব। তখন কিরণ তার কাছে জানতে চায় যে তার ক্লায়েন্টগুলোর কি হয়েছে। তোমো বলে যে তার সবগুলো ক্লায়েন্টের দিন শেষ। তারা সবাই ধরা পড়ে গিয়েছে বলেই তো তোমোও ধরা পড়ে গেছে। কিন্তু কিরণের ফেভারিট আলিমের কিছুই হয়নি। সে এত বড় চালাক যে একজন হ্যাকারকে অনেক টাকা খাইয়ে সে তার সেই ড্রাইভটা হ্যাক করে নিয়েছে এবং সব কিছু ডিলিটও করে দিয়েছে। এসব শুনে তো তখন কিরণ অনেক বেশি ভেঙে পড়ে। সে তো পাগলের মতো হাসতে হাসতে বলতে থাকে যে তাহলে আলিম আমিকে কেন মেরে ফেললো। তোমো তো তখন তার কথাই বলতে থাকে। সে বলে যে তার জীবন শেষ হয়ে গেছে, তাই সে কিরণের জীবনও শেষ করে দিতে এসেছে। এটা বলেই সে ছুরি বের করে। এরপরই সে কিরণের দিকে তেড়ে আসলে কিরণ দ্রুত সরে যায়, কিন্তু তারা দুজনই খাদ থেকে নিচে পড়ে যায়। কিরণ তো অনেক আঘাত খেতে খেতে নিচে পড়ে। তার মাথাও কেটে যায়, পা ভেঙে যায়, তবুও তার জ্ঞান থাকে।
সে তখন তার অবস্থার দিকে তাকিয়ে বলে, যার কি বাকি আছে, তার সাথে হওয়ার আর বাকি আছে কি? সব কষ্টই তো তার পাওয়া হয়ে গেছে, তবু আল্লাহ তাকে এখনো কেন বাঁচিয়ে রেখেছে? তাও আবার সব ভণ্ড প্রতারকদের মাঝে তাকে রেখে দিয়েছে। এরপরই সে আকাশের দিকে তাকিয়ে বলে যে আল্লাহ কি তাকে শুনতে পাচ্ছে? তখনই সে তার বাবাকে সেখানে দেখতে পায়। তার বাবা তার মাথায় হাত রাখে। কিরণ তখন তাকে দেখে খুব কাঁদতে থাকে। তার বাবা তখন তাকে বলে যে তার মেয়ে যদি বাবার সামনে এভাবে কাঁদতে থাকে তাহলে কিভাবে হবে। এরপরই সে কিরণের কাছে জানতে চায় যে সে কি খুঁজছে। তখন কিরণ তাকে বলে যে তার পুরো জীবন ধরে সে শুধু আল্লাহ তাআলার ব্লেসিংস চেয়েছে, কিন্তু সে শুধু তাকে ফিরিয়েই দিয়েছে, যা কিরণকে অনেক বেশি ক্রোধিত করেছে। তখন তার বাবা তাকে বলে যে তাই বলে কি সে নিজেকে এভাবে কষ্ট দিবে? কিরণ বলে যে সে তার সাথে সাথে সেই সকল ভণ্ড প্রতারকদেরকে কষ্ট দিতে চেয়েছে যারা কিনা তাকে এই পথে আসতে বাধ্য করেছে। তাদের সবার মুখোশ সে খুলতে চেয়েছে, কিন্তু সে কিছুই করতে পারেনি, আর তার কষ্টও শেষ হয়নি। তাই সে কি তার বাবার সাথে যেতে পারে? এই জাহিল দুনিয়াতে সে আর থাকতে চায় না। তো তখনই তার বাবা তাকে বলে যে সে যেন আর এমন কথা কখনো না বলে। আল্লাহ তার বান্দাদের পরীক্ষা নিয়ে থাকেন, যাতে করে তার বান্দা আরো বেশি তার কাছে সাহায্যের জন্য আসে। আর তার মেয়ে কেন যাবে? তার মেয়ে তো স্ট্রং বাচ্চা, সে এখানে আল্লাহ তাকে যতদিন রাখবে ততদিনই থাকবে। আর এই দুনিয়ার সব মুমিন ব্যক্তি কখনোই খারাপ না, তাদের মধ্যে প্রায় সবাই ভালো। কিন্তু আল্লাহ তার পরীক্ষা নেওয়ার জন্য বেছে বেছে জাহিলগুলোর সাথেই পরিচয় করিয়েছে। তো এটা বলার পরই তার বাবা তাকে বলে যে এইটুকুই তাকে তার বলার ছিল। এরপর থেকে সে তার জন্য জান্নাতের দরজায় অপেক্ষা করবে। এটা বলেই সে সেখান থেকে চলে যায়। কিরণ তো তখন বারবার তার বাবাকে ডাকতে থাকে আর তাকে বলতে থাকে যে সে আবারও তাকে ছেড়ে কেন গেল। তো এরপরই সে আল্লাহর উদ্দেশ্যে বলে যে সে তাদের মধ্যে পড়তে চায় না যারা কিনা আল্লাহকে ভয় করে চলে। সে নির্দ্বিধায় নিঃসন্দেহ নিয়ে তাকে ভালোবাসতে চায় এবং তার কাছে তার প্রয়োজনীয় সবকিছু নিয়ে প্রার্থনা করতে চায়। এর কিছুক্ষণ পরই সেখানে উদ্ধার কর্মীরা চলে আসে। তারা সেখানে কিছু লোকালদের কথা শুনেই আসে। এরপরই তারা আহত কিরণকে উদ্ধার করে নিয়ে যেতে থাকে। কিরণ তখন তাদের কাছে জানতে চায় যে তারা কি অন্য কোনো বডি পেয়েছে। তারা জানায় যে না, তারা শুধু তাকেই পেয়েছে। তো এরপরই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে হাসপাতালের বেডে শুয়ে কিরণ নিউজ দেখতে থাকে। সেখানে দেখানো হয় যে সেই উস্তাদ দারদা এবং দাউদ সহ বাকি সবাইকে আত্মঘাতী বোমা হামলার জন্য ধরে নিয়ে যাওয়া হয়েছে। আর এটা জানা যায় যে উস্তাদ দারদা একজন টেরোরিস্ট ছিল। কিন্তু দারদাকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে সে বলে যে তারা নাকি এটা আল্লাহ তাআলার নির্দেশে করেছে। আসলে এসব মানুষই ইসলাম ধর্মটাকে নষ্ট করছে। যাক, তো তখনই নিউজ দেখে কিরণ তার মাকে কল করে এবং তাকে বলে যে সে কি নিউজ দেখেছে। তার মা তখন তাকে বলে যে সে নিউজ দেখেছে, কিন্তু নিউজে ভুল বলা হচ্ছে। দারদা একজন ভালো মানুষ, সে এখনো তার থেকে বেশি উস্তাদ দারদাকেই বিশ্বাস করে। এটা বলেই সে কল কেটে দেয়। তো এরপরই আমাদেরকে 3 মাস পরের দৃশ্য দেখানো হয়। ইলেকশন হয়ে যায় আর আলিম ইলেক্টেডও হয়। তখন তার ইলেক্টেড হওয়ার পর সে প্রথম ব্রডকাস্টে যায়। সে সময় সবাই তো তাকে নিয়ে প্রশংসা করতে থাকে আর তাকে সেখানে রেখে তার সব চ্যারিটির কাজের ফুটেজ নিয়ে একটা ভিডিও বানানো হয়। তো সেই ভিডিও লাইভ টেলিকাস্ট করা হবে, এর জন্য প্রস্তুতিও নেওয়া হতে থাকে। তখন একটি সাদা বোরকা পরা মহিলা এসে একটা ড্রাইভ টেলিকাস্টের জন্য দেয়। এরপরই মহিলাটি সেখান থেকে বেরিয়ে যায়। তখনই আমাদেরকে দেখানো হয় যে সেটা ছিল আমাদের কিরণ, আর সে আলিমের সেই ভিডিও কোনোভাবে আবারও কালেক্ট করেছিল, তাই সেটা সে লাইভ টেলিকাস্টের জন্যই দিয়ে আসে। তো এরপর আলিমের সাথে কি হয় সেটা আর জানা যায় না, তবে আল্লাহ নিশ্চয়ই তাকে তার উচিত শাস্তি দিয়েছে। কিন্তু কিরণ শেষ পর্যন্ত সবার থেকে আল্লাহর দোয়ায় তার প্রতিশোধ নিতে পেরেছে। তো এরই সাথে সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। আসলে আল্লাহ কখনোই আমাদেরকে ছেড়ে দেন না, তিনি সব সময় আমাদের সাথেই থাকেন। জীবনে অনেক দুঃখ দুর্দশা আসলেও আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে, কারণ আল্লাহই একমাত্র সাহায্যকারী। হ্যাঁ, মাঝে মাঝে তিনি তার বান্দাদের পরীক্ষা নেন, তবে ঠিক সময় মতো তিনি সবকিছুর সঠিক ফয়সালা করেন। তো ইন্দোনেশিয়ান এই শিক্ষণীয় গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আপনার আমার মতো মুভি লাভারদের জন্য আমরা নিয়ে এসেছি সুলভ মূল্যে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন, যেটি পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ এইচবি শপে। পেজের লিংক
ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।